প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, বাসায় অবস্থান করছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজ আমি তোমাদের সপ্তবর্ণা বইয়ের একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব। পড়াশোনার পাশাপাশি নিজের কাজগুলো নিজেই করার অভ্যাস রাখা ভালো। যেমন বিছানা গোছানো, পড়ার টেবিলের বই গোছানো, নিজের কাপড় চোপড় গুছিয়ে রাখা, সময় পেলে মাকে একটু কাজে সাহায্য করা। জানি তোমরা এসব কাজ সবসময় করে থাকো, তবে এর পাশাপাশি পরিবারের সবার সাথে একসাথে বসে খাবার খাওয়া, গল্প করা বা আড্ডা দেওয়ার মতো এখন পর্যাপ্ত সময় রয়েছে। এছাড়াও অনেকেই ভালো ছবি আঁকো, কেউ কেউ ভালো গান গাও, অনেকে খেলতে ভালোবাসো। এখন অবশ্য ঘরের ভিতরের যেসব খেলাগুলো আছে সেগুলো পরিবারের সদস্যদের সাথে খেলতে পারো। আবার অনেকে পড়তে পছন্দ করো, গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস ইত্যাদি। কেউ কেউ লিখতে পারো ভালো কবিতা। তাই প্রতিদিন কিছুটা সময় তোমার পছন্দের সৃষ্টিশীল কাজের অনুশীলনের জন্য রাখবে। এর ফলে প্রতিদিনের পড়াশোনার একঘেয়েমি দূর হবে আর প্রতিদিন চর্চার কারণে ওই সৃষ্টিশীল কাজেও তুমি অনেক বেশি দক্ষতা অর্জন করবে। তোমাদের সবার জন্য রইল অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর শুভ কামনা। আজ আমরা পড়ব শব্দ থেকে কবিতা, লিখেছেন হুমায়ুন আজাদ। এবার প্রথমেই চলো শিখন ফল জেনে নেই। এই পাঠ শেষে তোমরা কবিতার সংজ্ঞা বলতে পারবে, কবিতার শিল্পগুণ ও তার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, শব্দের রূপ, রং, গন্ধ, সুর ও ছন্দ বিশ্লেষণ করতে পারবে এবং কবিতা রচনার কৌশল ব্যাখ্যা করতে পারবে। এবার চলো লেখক পরিচিতি জেনে নেই। বাংলাদেশের বিশিষ্ট গদ্যশিল্পী, ভাষাবিজ্ঞানী, ঔপন্যাসিক ও কবি হুমায়ুন আজাদ 1947 খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, লেখক হুমায়ুন আজাদ এদেশের একজন খ্যাতনামা গদ্যশিল্পী, অর্থাৎ তিনি গল্প, প্রবন্ধ লিখেছেন, ভাষা নিয়ে গবেষণা করেছেন, উপন্যাস লিখেছেন। একই সাথে তার সুখ্যাতি রয়েছে কবিতা বা কাব্য রচনায়। লেখকের উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো কাব্য অলৌকিক স্টিমার, জল চিতাবাঘ, সব কিছু নষ্টদের অধিকারে যাবে, কাফনে মোরা অশ্রু বিন্দু। প্রিয় শিক্ষার্থীরা, বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে। অলৌকিক স্টিমার লেখক হুমায়ুন আজাদের কোন ধরনের গ্রন্থ? কাব্য, উপন্যাস, গল্প না প্রবন্ধ? উত্তর হবে কাব্য। তাই গ্রন্থগুলোর নাম মনে রাখার পাশাপাশি সেটি
কোন ধরনের রচনা বা সাহিত্য সেটিও গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। উপন্যাস 56,000 বর্গমাইল, গল্প জাদুকরের মৃত্যু, প্রবন্ধ লাল নীল দীপাবলি, কত নদী সরোবর ইত্যাদি। তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, লেখক হুমায়ুন আজাদের 2টি প্রবন্ধের নাম লেখো। উত্তর হবে লাল নীল দীপাবলি, কত নদী সরোবর। এই খ্যাতিমান লেখক আরও অনেক গ্রন্থ রচনা করেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 70টিরও বেশি। লেখক পেশাগত জীবনে শিক্ষকতা করেছেন। শিক্ষকতা জীবন শুরু করেন চট্টগ্রাম কলেজে যোগদানের মধ্য দিয়ে। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। এই প্রসিদ্ধ লেখক 2004 খ্রিস্টাব্দে জার্মানির মিউনিখ শহরে মৃত্যুবরণ করেন। চলো এবার আমরা প্রবন্ধটির মূল আলোচনায় যাই। প্রথমেই আমরা জেনে নেই কবিতা বলতে কি বোঝায়। সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। এই প্রবন্ধটিতে কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য অপরূপ ভাষায় বর্ণিত হয়েছে। কবিতা কাকে বলে, কবিতার চেহারা কেমন, কারা কবিতা লেখেন, কিভাবে কবিতা লিখতে হয় এবং কোন বয়সে কবিতা লিখতে হয় এ সম্পর্কে লেখক বিশদভাবে আলোচনা করেছেন এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সুন্দর একটি প্রবন্ধ রচনা করেছেন। কবিতা কাকে বলে বলা খুব মুশকিল বা কঠিন, কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি। লেখক বলেছেন কবিতারও চেহারা বা বাহ্যরূপ আছে। বইয়ে বা পত্রিকায় যে লেখাগুলো খুব সুন্দরভাবে ছাপানো হয়, যে লেখাগুলো পংক্তিগুলো খুব বেশি বড় হয় না, যেগুলোতে একটি পংক্তি আরেকটি পংক্তির সমান হয়, সেগুলোই কবিতা। পংক্তি শব্দের অর্থ হল কবিতার লাইন বা চরণ। কবিতার প্রতিটি লাইনকে পংক্তি বলে। কবিতার লেখাগুলো গল্প, প্রবন্ধ, উপন্যাসের মতো বড় হয় না, খুব ছোট হয়, তবে এর মধ্যে এক ধরনের অন্তর্নিহিত সৌন্দর্য ও মিল থাকে। তাই কবিতা পড়লে এর এক একটি পংক্তি সুর, তাল, ছন্দ নিয়ে নেচে নেচে দুলে দুলে আসতে থাকে আমাদের কাছে। লেখক আরও বলেছেন, যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়, তাই কবিতা। যা পড়লে 2-3 বার পড়লে আর ভোলা যায় না, মনের ভেতর যা নাচতে থাকে, তাই কবিতা।
অর্থাৎ যে লেখাগুলো পড়লে মুহূর্তেই আমাদের মন ভালো হয়ে যায়, মন আনন্দে নেচে ওঠে, গেয়ে ওঠে এবং যে লেখাগুলো পড়লে সেই বিষয়ের দৃশ্য বা ছবিগুলো চোখে বুকে রং বেরঙের স্বপ্ন হয়ে ভেসে ওঠে, তাই কবিতা। আর যা পড়লে 2-3 বার পড়লে আমাদের মনে গেঁথে যায় আর ভোলা যায় না, ভালো লাগা সেই বিষয়গুলোই কবিতা। তোমাদের প্রশ্ন আসতে পারে, কবিতা বলতে আমরা কি বুঝি? মানুষ তার মনের ভিতরের যে কোনো চিন্তা, আবেগ, ভাব ও অনুভূতিকে যখন ছন্দবদ্ধ আকারে প্রকাশ করে তখনই সেটা হয়ে ওঠে কবিতা। ছোট কবিতা বা ছড়ার সাথে আমাদের পরিচয় অনেক ছোটবেলা থেকেই। বর্ণ শেখার আগেই আমরা ছোট কবিতা বা ছড়ার সাথে পরিচিত হয়েছি। ছোটবেলায় মা বাবা দাদা দাদির কাছে শুনে শিখে নিয়েছি আয় আয় চাঁদ মামা, ঘুম পাড়ানি, মাসি পিসি, এরকম আরও অনেক ছড়া ও কবিতা। ছড়া হলো মানুষের মুখে মুখে উচ্চারিত ঝংকারময় পদ্য বা ছোট কবিতা। এটি সাহিত্যের একটি প্রাচীন এবং প্রধান শাখা। ঝংকার শব্দের অর্থ হলো গুঞ্জন বা মধুর অস্পষ্টভাবে উচ্চারিত ধ্বনি। তোমরা সবাই জানো কবিতা কারা লেখেন? কবিরা কবিতা লেখেন। যারা কবিতা লেখেন তাদের কবি বলা হয়। তারা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন। আমরা যদি কিছু বানাতে চাই তাহলে কিছু না কিছু জিনিস লাগে। উপমা একটি মেয়ে। উপমা একটি ঘুড়ি বানাতে চায়। ঘুড়ি আমরা সবাই চিনি। এটি এক প্রকারের হালকা খেলনা যা সুতা টেনে আকাশে ওড়ানো হয়। ঘুড়ি আকাশে ওড়ানো অত্যন্ত চমৎকার একটি দৃশ্য। পাতলা কাগজের সাথে চিকন কঞ্চি লাগিয়ে সাধারণত ঘুড়ি তৈরি করা হয়। এবার তাহলে ঘুড়ি বানানোর জন্য উপমার দরকার লাল নীল কাগজ, সুতো, বাঁশের টুকরো। আবার মৌলি একটি মেয়ে, সে একটি পুতুল বানাতে চায়। তার দরকার হলদে টুকরো, কাপড়, সুতো, 3টা লাল বোতাম, 2টো সবুজ কাঁটা, একটু তুলো। এবার চলো একটি কবিতা দেখি। আমাদের ছোট নদী কবিতা লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো তো কবিতায় আমরা কি কি দেখতে পাচ্ছি। মনোযোগ দিয়ে লক্ষ্য করো। আমরা কবিতায় বেশ কিছু শব্দ সুসজ্জিত অবস্থায় দেখতে পাচ্ছি। কবিতা বানাতেও জিনিস চাই। কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ। এই কবিতার প্রথম চরণে আমাদের একটি শব্দ, ছোট একটি শব্দ, তেমনি চলে, নদী, বাঁকে
এক একটি শব্দ। এরকম পাখি একটা শব্দ, নদী একটা শব্দ, ফুল একটা শব্দ, মা একটা শব্দ। এমন হাজারো শব্দের দরকার কবিতা লেখার জন্য। লেখক আবার প্রশ্ন করেছেন, কবি হতে পারে কে? কে কবি হতে পারে তার চমৎকার ব্যাখ্যাও লেখক এই প্রবন্ধে উল্লেখ করেছেন। সেই হতে পারে কবি যে লিখতে পারে কবিতা, যার ভালোবাসা আছে শব্দের জন্য, যে শব্দকে ভালোবাসে খুব, শব্দকে আদর করে করে যে খুব সুখ পায়, সেই হতে পারে কবি। কবিরা শব্দের ছন্দময় বিন্যাসে প্রকৃতি ও জগতের নানান বিষয়কে নিজের আবেগ, চিন্তা ও উপলব্ধি দ্বারা শ্রুতিমধুর করে ফুটিয়ে তোলেন কবিতায়। কবিতা হচ্ছে এক ধরনের শব্দের মালা। তাই যার ভালোবাসা আছে শব্দের জন্য, যিনি অনেক শব্দ জানেন, শব্দ নিয়ে চর্চা করতে ভালোবাসেন, তিনিই হতে পারেন কবি। বাংলা ভাষায় হাজারো শব্দ রয়েছে। একই অর্থ প্রকাশ করা আর বিপরীত অর্থ প্রকাশ করা, এরকম অনেক শব্দ আছে। কবি হতে গেলে প্রথমেই জানতে হবে বিভিন্ন ধরনের শব্দ এবং তার অর্থ। শব্দের প্রতি যার অনেক আদর ও ভালোবাসা আছে, তিনিই হতে পারেন কবি। অর্থাৎ যিনি বিভিন্ন ধরনের শব্দের ব্যবহার করে আনন্দ পান, শব্দের পর শব্দ সাজিয়ে প্রয়োজনে সে শব্দ পরিবর্তন করে নতুন শব্দ বসিয়ে যথোপযুক্ত ও সঠিকভাবে নিজের ভাবনাগুলোকে শব্দের সাথে শব্দ মিলিয়ে কাব্যময় করে তোলেন, তিনিই কবি। কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন। গোলাপ একটি সুন্দর ফুল। গোলাপের যেমন রয়েছে কোমলতা, তেমনি রয়েছে নজরকাড়া রং আর মন ভোলানো সুগন্ধ। কবিরা তাদের ভাবনাগুলোকে স্বপ্নময় শব্দচয়নের মাধ্যমে এমনভাবে প্রকাশ করেন যে লাল গোলাপের গন্ধ ভরা ভালোবাসা নিয়ে আমাদের হৃদয়ে পৌঁছায়। কবিরা চাঁদের মতো স্বপ্ন দেখেন। কবিরা শুধু একান্ত নিজের ভাবনা চিন্তার কথাই তাদের কবিতায় যে লেখেন তা নয়, কখনো তাদের লেখায় ফুটে ওঠে সে দেশের দৃষ্টিনন্দন প্রকৃতির কথা, মানুষের জীবন যাপনের চিত্র, তাদের সমৃদ্ধ ইতিহাসের কথা, সংস্কৃতির কথা। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার বিখ্যাত বিদ্রোহী কবিতাটি লিখেছিলেন উপমহাদেশের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে। কবিতাটি সেই সময় এমনকি আজও দেশপ্রেমের চেতনায় মানুষকে উদ্দীপ্ত করে। আমাদের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটেও সেরকম অনেক বিখ্যাত কবিরা অনেক কবিতা লিখেছেন। কবিতাগুলো সেই সময় পাকিস্তানি শাসন, শোষণ ও বঞ্চনার প্রেক্ষাপটে লেখা।
মায়ের ভাষা বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা প্রদানের দাবির আন্দোলন ও মহান স্বাধীনতা অর্জনে এদেশের সকল মানুষ ও বীর মুক্তিযোদ্ধাদের মহান মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করেছিল কবিদের এই সকল লেখা। তাই কবিরা শুধু চাঁদের মতো জ্যোৎস্না ভরা স্বপ্ন দেখতে পারেন, আর সেই জ্যোৎস্না ভরা স্বপ্ন ছড়িয়ে দিতে পারেন সবার মাঝে। তুমি কি লিখতে চাও ফুলের মতো কবিতা, ফুলের মতো রঙিন ও গন্ধযুক্ত মিষ্টি কবিতা? তাহলে যে বিষয়ে তুমি কবিতা লিখতে চাও সেই বিষয়টি নিয়ে ভাবতে হবে, আর শব্দের পর শব্দ মিলিয়ে ভাবনাগুলিকে ফুটিয়ে তোলার জন্য যথোপযুক্ত শব্দ নির্বাচন করতে হবে। বানাতে চাও নূপুরের শব্দের মতো ছড়া। নূপুর হলো মেয়েদের পায়ে পরার অলংকার। পায়ে পরে হাঁটলে মিষ্টি মধুর আওয়াজ হয়। তুমিও যদি কবিতার প্রতি চরণে এমন মিষ্টি মধুর আওয়াজ তুলতে চাও, তবে সারাদিন ভাবতে হবে শব্দের কথা, খেলতে হবে শব্দের খেলা। নানান রকমের শব্দ আছে আমাদের ভাষায়। তোমাকে জানতে হবে সেসব শব্দকে। কিছু কিছু শব্দ আছে যেগুলোর গায়ে হলুদ, সবুজ, লাল, নীল, বাদামি, খয়েরি রং আছে। যেমন আকাশ বললেই নীল রঙের কথা মনে পড়ে, তেমনি গাছের রয়েছে সবুজ রং, মাটির রং ধূসর বা ধূসর বাদামি, কখনো লালচে, মেঘের রং সাদা, কখনো কালো। বিভিন্ন ফুলের আছে বিভিন্ন রং। তোমাকে চিনতে হবে শব্দের রং। অনেক শব্দ আছে যেগুলোর শরীর থেকে সুর বেরোয়। কোনো কোনো শব্দে বাঁশির সুর শোনা যায়, কোনো কোনো শব্দে শোনা যায় হাসির সুর, কোনো শব্দে বাজে শুকনো পাতার খসখসে আওয়াজ, কোনোটিতে বেহালার সুর। কোনো কোনো শব্দ তোমার পায়ের নূপুরের মতো বাজে। অনেক শব্দ আছে যেগুলোর সুর আছে, যেমন রাখাল বাঁশি বাজায়, বললেই সেই সুর আমাদের কানে ভেসে আসে। তেমনি মেয়েটি হাসছে বললেও শোনা যায় হাসির সুর। আর কিছু শব্দের খসখসে আওয়াজ হয় শুকনো পাতার শব্দের মতো, যেমন পত্রিকা, বই বা খাতার পৃষ্ঠা উল্টানোর শব্দ। আবার কখনো কাপড়ের ভাঁজের সাথে ভাঁজের ঘষা লাগার শব্দ। কখনো কাগজের উপর জোরে জোরে কলম দিয়ে কিছু লিখলেও খসখসে শব্দ হয়। বাহিরে ঝমঝম বৃষ্টি পড়লে তোমার পায়ের নূপুরের শব্দের মতোই শোনা যাবে। বিভিন্ন বাদ্যযন্ত্রের রয়েছে বিভিন্ন সুর, তবে সব বাদ্যযন্ত্রের সুরগুলোর মধ্যে বেহালার সুর সবচেয়ে সুমধুর। তোমাকে শুনতে হবে শব্দের সুর ও স্বর বা ধ্বনি। অনেক শব্দ আছে বাংলা ভাষায় যেগুলোর শরীর থেকে
সুগন্ধ বেরোয়। যেমন লাল গোলাপের কথা বললেই সেই ফুলের ছবি ও গন্ধ দুটোই ভেসে আসে। আবার কাঁঠাল চাপার ঘ্রাণ বললে কাঁঠাল চাপার ফুল ও তার সুগন্ধ ভেসে আসে। তেমনি বাতাবি লেবুর সুবাস বললেই বাতাবি লেবু ও তার সুঘ্রাণ আমরা উপলব্ধি করতে পারি। তুমি যদি দেখতে পাও শব্দের শরীরের রং, শুনতে পাও শব্দের সুর, টের পাও শব্দের সুগন্ধ, তাহলেই পারবে তুমি কবি হতে। কবিরা শব্দ দিয়ে লেখেন নানান রকমের কবিতা। কখনো তারা খুব হাসির কথা বলেন, কখনো বলেন কান্নার কথা, আবার তারা বলেন স্বপ্নের কথা। কখনো তারা চারপাশে যা দেখেন তার কথা বলেন। কবিরা শব্দের পর শব্দ বসিয়ে নানা রকম কবিতা লেখেন। শব্দগুলোই কেমন যেন ছন্দবদ্ধ হয়ে নেচে নেচে কবিতা হয়ে যায়। কবিরা সবসময় কথা বলেন শব্দে। তাই কবিতা লিখতে হলে প্রথমেই জানতে হবে নানা রকম শব্দ। তারপর আসে শব্দ দিয়ে যা বলতে চায় তার কথা। কিন্তু কবিতায় আমরা কি কি কথা বলতে পারি? কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি। কখনো বলতে পারি ঘর ফাটানো হাসির কথা, বলতে পারি টক বগে রাগের কথা, বলতে পারি খুব চমৎকার ভালো কথা, কখনো বাজাতে পারি নাচের ছন্দ, আবার কখনো আঁকতে পারি রঙিন ছবি। যেমন বিখ্যাত কবি সুকুমার রায়ের গোপ চুরি একটি হাসির কবিতা। আর একটি কবিতা মজার দেশ লিখেছিলেন কবি যোগীন্দ্রনাথ সরকার প্রায় 100 বছর আগে। যা হওয়ার কথা তার উল্টোটা ঘটা নিয়ে লেখা এই কবিতাটিও মজার। তেমনি আমাদের অত্যন্ত জনপ্রিয় জাতীয় কবির লেখা লিচু চোর কবিতাটিও একই সঙ্গে হাসির ও মজার কবিতা। অন্যদিকে তোমাদের পাঠ্য বইয়ে কুলি মজুর কবিতাটিতে শ্রমজীবী অধিকার বঞ্চিত মানুষের কষ্টের কথা, তাদের অবজ্ঞার দিকটি তুলে ধরা হয়েছে। কবিতার শুরুতেই একটি দুঃখজনক ঘটনার বর্ণনা দিয়ে কবিতায় সমাজের ধনিক শ্রেণীর প্রতি রাগ ও ক্ষোভ প্রকাশ পেয়েছে। আবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন দেশ, পল্লী কবি জসিমউদ্দিনের আমার বাড়ি এই কবিতা দুটিও ভালো লাগার মতো কবিতা। কিন্তু কবিতা লিখতে গেলে সব সময়ই মনে রাখতে হবে ওই কথা নতুন হতে হবে। যা একবার কেউ বলে গেছে, যে ছবি একবার কেউ এঁকে গেছে, তা বলা যাবে না। অর্থাৎ শব্দের সাথে শব্দ মিলিয়ে তোমাকে কবিতা লিখতে হবে। কবিতায় নিজের ভাবনাগুলোর ছবি আঁকতে হবে, তবে অবশ্যই তা হতে হবে নতুন কথা। এ কথার অর্থ হলো তুমি
অন্য কারো কবিতার কথাগুলো লিখে দিয়ে বলতে পারবে না যে তুমি তা লিখেছ, তবে তা অন্যায় হবে। তোমাকে কবিতায় সব সময় বলতে হবে নতুন কথা। হুবহু কারো কবিতার লেখা তুলে দেয়া যাবে না। আর কথা বলতে হবে, নাচতে হবে, ছবি আঁকতে হবে ছন্দে। তাই কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে, জানতে হবে ছন্দ, আর থাকতে হবে স্বপ্ন। যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না। স্বপ্ন থাকলেই মনে আসে নতুন ভাবনা, নেচে নেচে আসে ছন্দ আর শব্দ। কবিতা লিখতে গেলে বিভিন্ন ধরনের শব্দের ব্যবহার জানতে হবে, শিখতে হবে ছন্দ। প্রকৃতিতে ছন্দের অজস্র উদাহরণ আছে, যেমন বাতাসের দোলা, নদীর স্রোত, পাতার দুলনি। সব কিছুর মধ্যে ছন্দ লক্ষ্য করা যায়। কবিতারও ছন্দ আছে, তবে তা প্রকৃতির ছন্দের মতো দেখা যায় না। কবিতা আবৃত্তি করলে এর ছন্দ উপলব্ধি করা যায়। প্রকৃতপক্ষে ছন্দ হলো শব্দকে সাজাবার কৌশল। বাক্যে বা পংক্তিতে শব্দগুলোকে একটি পদ্ধতির দ্বারা সাজালে শব্দগুলো অপূর্ব ধ্বনি মাধুর্য সৃষ্টি করে। সেই ধ্বনি মাধুর্যই ছন্দ। তাই কবিতা লিখতে গেলে শব্দ নিয়ে পড়াশোনা করতে হবে, জানতে হবে শব্দ মিলানোর কৌশল বা ছন্দ। সেই সাথে আর একটি জিনিস সবার আগে প্রয়োজন, তা হলো স্বপ্ন। কবিতার ভেতর দিয়ে মানুষ তার স্বপ্নকে প্রকাশ করে। যদি তোমার স্বপ্ন থাকে তাহলেই তোমার মনের কল্পনা বা ভাবনাগুলো মনের মতো কয়েকটি যথার্থ শব্দ খুঁজে পাবে। সেই শব্দগুলোই নেচে নেচে পাশাপাশি বসে হয়ে উঠবে কবিতা। লেখক এবার তোমাদের কবিতার বিষয়বস্তু বলে দিয়েছেন। যে কোনো বিষয় নিয়েই তুমি কবিতা লিখতে পারো। বাড়ির পাশের গলিটা, দূরের ধান ক্ষেত, পোষা বেড়ালটা বা পুতুলটাকে নিয়ে কবিতা লেখা যায় যদি মনে স্বপ্ন থাকে। রাস্তার দোকানিকে নিয়ে কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে। রাস্তার মোড়ের দোকান থেকে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকি। বিনিময়ে দোকানদারকে চকচকে টাকা দেই। দোকানদার বিক্রি করে সাদা দুধ, খয়েরি চকলেট, লাল পুতুল, সবুজ পান ইত্যাদি। তবে আর যা নেই তা নিয়েও কবিতা লেখা যায়। এই দোকানদারকে দেখে লেখকের মাথায় একটা ভাব এলো। তিনি একটি দোকান খুলেছেন। সে দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি হয় না, তবে তিনি যা বিক্রি করেন সে সমস্ত জিনিসপত্র কেউ বেচে না, যা কেউ কেনেও না। সেই ভাবটা নিয়ে শব্দ আর ছন্দ মিলিয়ে লেখক কবিতার কিছু চরণ লিখেছেন। দুদিন ধরে বিক্রি করছে চকচকে খুব চাঁদের আলো, টুকটুকে লাল পাখির গান।
জগতের প্রতিটি জীব ও বস্তুর নিজস্ব সৌন্দর্য আছে। তার মধ্যে যেগুলোর অপরূপ সৌন্দর্য, সুর, গন্ধ, ছন্দ ও রূপ আছে, সেগুলো আমাদের সবাইকে মুগ্ধ করে, আমাদের হৃদয় প্রশান্তিতে ভরিয়ে দেয়। সেই সব সৌন্দর্যপূর্ণ ও হৃদয় ভোলানো জিনিসের পসরা সাজিয়ে লেখক তার দোকানে বিক্রি করছেন চকচকে খুব চাঁদের আলো, টুকটুকে লাল পাখির গান। এগুলো সব মিলে 3টি পংক্তিতে এক ধরনের চমৎকার স্বপ্ন তৈরি হয়েছে চোখে আর মনে। তারপর লেখক পরের 3টি পংক্তিতে বলেছেন, বিক্রি করছি চাপার গন্ধ, স্বপ্নে দেখা নাচের ছন্দ, গোলাপ ফুলের মুখের রূপ। এখানে স্বপ্ন আরো বেড়েছে, ছবিও রঙিন হয়েছে। চাপা ফুলের গন্ধ পাওয়া গেল, বেজে উঠল স্বপ্নে দেখা নাচের ছন্দ। একটি ছোট মিষ্টি মেয়ের মুখ গোলাপ ফুলের মতো মনে হলো। আরো অনেক স্বপ্ন চোখে এসে জমা হলো। লেখক কবিতাটি আর লিখেননি, ইচ্ছে হলে তোমাদের লিখতে বলেছেন। কবিতা লিখতে হলেই এরকম নতুন কিছু, নতুন কথা ভাবতে হবে, আর সে কথাকে পরিয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন সাজ পোশাক। তোমাদের দেখে লেখকের ছোটবেলার কথা মনে পড়ে যায়। তিনি এখনো দেখতে পান ছোটবেলায় পুকুর পাড়ে দাঁড়িয়ে আছেন। একটি সাদা মাছ লাফ দিয়ে আবার পানিতে ঢুকে গেল। দেখতে পান বিল জুড়ে ফুটেছে লাল শাপলা, পানি লাল হয়ে গিয়েছে। চড়ুই পাখি ঠোঁটে চিকন কুটো নিয়ে উড়ে গেল। এসব লেখককে কবিতা লিখতে বলে। লেখক এবার তোমাদের কোন বয়সে কবিতা লিখতে হবে সে সম্পর্কে বলেছেন। তিনি বলেছেন, এখন তোমরা ছোট, এই বয়সে চারপাশের সব কিছু মনোযোগ দিয়ে দেখবে। বুকের মধ্যে ছবির রং ও সুর জমাবে। খুব ছোট বয়সে উচিত কবিতা পড়া পড়া আর পড়া, চারদিকের ছবি দেখা। ছোট বয়সে বুকে জমানো উচিত শব্দ আর ছন্দ। কবিতা লিখতে গেলে ভাবনার জগৎটাকে প্রশস্ত করতে হবে, তাই পড়তে হবে নানা কবির কবিতা ও কবিতা বিষয়ক অন্যান্য বই। তারপর একদিন যখন বড় হবে, শব্দ, ছন্দ, ছবি, সুর, রং সব দল বেঁধে আসবে তোমার কাছে, বলবে আমাদের তুমি কবিতায় রূপ দাও। তুমি হয়তো একা একা ঘরে বসে শব্দ, ছন্দ, ছবি, সুর, রং মিলিয়ে বানাবে এক নতুন জিনিস, যার নাম কবিতা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ হলো তোমরা তোমাদের পছন্দের যে কোনো একটি বিষয়ে 10 লাইন কবিতা লিখে আনবে। তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে এবং বাসায় বসে বেশি বেশি পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো
এখানেই শেষ করছি।